স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার ক্লাস 12 সেমিস্টার 3 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। যাদের এই সেমিস্টার 3তে নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান বিষয়টি আছে, তোমরা প্রত্যেকেই জানো যে সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের পরীক্ষা হতে চলেছে। তাই প্রথম যে চ্যাপ্টারটি আছে নিউট্রিশনের ইউনিট 1-এ প্রত্যেকেই জানো তোমরা, যেটা তোমাদের পরিপাক ও শোষণের পৌষ্টিক পর্যায়, যেটা পুষ্টিবিজ্ঞানের জৈব রাসায়নিক ও জৈব ভৌত যে দিক যে বিষয়টি আছে, সেখান থেকে আমরা বাছাইকৃত টপ 28টি এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। কোথাও শূন্যস্থান আছে, কোথাও স্তম্ভ আছে, কোথাও মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। প্রশ্নগুলো শেষ পর্যন্ত দেখবে, প্রয়োজন বোধ করলে প্রশ্নগুলি খাতায় লিখে রাখতে পারো। চলে এলাম বন্ধুরা আমরা সেট 1 যে আছে প্রথম প্রশ্নটি দেখে নাও। নিম্নের কোনটি বিপাকীয় উৎসেচক? অপশান এ ট্রান্সফারেজ, অপশান বি পেপসিন, অপশান সি ট্রিপসিন, অপশান ডি অ্যামাইলেজ। তোমরা প্রত্যেকেই জানো বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই পড়া শুরু করে দিয়েছো, যে উৎসেচকের দুই ধরনের উদাহরণ আছে। একটা হচ্ছে পরিপাককারী উৎসেচক আর বিপাকীয় উৎসেচক। পরিপাককারী উৎসেচকের মধ্যে লাইফেজ, অ্যামাইলেজ, প্রোটিয়েজ। আর বিপাকীয় উৎসেচকের মধ্যে তোমরা জানো হাইড্রোলক্সিলেজ, ট্রান্সফারেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, এগুলি উদাহরণ। তাহলে এখানে অপশানের মধ্যে কোনটা দেখতে পাচ্ছ বিপাকীয় উৎসেচক? সেটা হচ্ছে অপশান এ ট্রান্সফারেজ। বাকিগুলো কিন্তু মনে রাখবে, সেগুলো হচ্ছে বিপাকীয় উৎসেচকের উদাহরণ নয়। চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 2। জৈব অনুঘটক বলা হয় হরমোনকে, প্রোটিনকে, উৎসেচককে না লিপিডকে? উৎসেচক কাকে বলে তোমরা জানো, যে সজীব কোষ থেকে নিঃসৃত এক ধরনের যে প্রোটিনধর্মী দ্রবণীয় জৈব অনুঘটক, যা কোষের জৈব রাসায়নিক ক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, অথচ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নিচে গঠনগত কার্যগতভাবে অপরিবর্তিত থাকে, তাকে আমরা উৎসেচক বলি। তাহলে এবং জৈব অনুঘটক রূপে কাজ করে, তাহলে সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে অপশান সি উৎসেচক। তাহলে উত্তর হবে অপশান সি। সেই সঙ্গে জানাবো, তোমরা উত্তর যদি জানা থাকে পারো কমেন্টে অবশ্যই জানাও, তারপর উত্তরগুলো শুনবে। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো উৎসেচক একটি নির্দিষ্ট বিক্রিয়ার উপর ক্রিয়াশীল হয়, এটি উৎসেচকের কোন ধর্ম? অনুকূল পিএইচ, অনুকূল তাপমাত্রা, সুনির্দিষ্টতা না অনুঘটীয় বৈশিষ্ট্য? এই জায়গাটা পড়বে। কোনো উৎসেচক একটি নির্দিষ্ট বিক্রিয়ার ওপর ক্রিয়াশীল, নির্দিষ্ট বিক্রিয়ার ওপর। যেমন উদাহরণ দিয়ে বলে দিই, মল্টেজ পড়েছো তোমরা। মল্টেজ নামক যে শর্করা ভঙ্গকারী উৎসেচক, সেটি মল্টজ নামক শর্করার ওপর ক্রিয়াশীল। এই মল্টেজ কোনো দিন ল্যাকটোজের ওপর কোনো দিন ক্রিয়া করে না। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে বলে দিয়েছে নির্দিষ্ট বিক্রিয়ার ওপর ক্রিয়াশীল, তাহলে সেটা কি হবে? উৎসেচকের সুনির্দিষ্টতা ধর্ম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চলে এলাম 4 নম্বর প্রশ্ন, ভিভিআই সিদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করে কোন উৎসেচক? টায়ালিন, সুক্রেজ, পেপসিন না ট্রিপসিন? প্রত্যেকেই জানো সিদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করে, সেটা হচ্ছে অপশান এ টায়ালিন। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, ভিভিআই যে উৎসেচকটি সর্বপ্রথম কেলাসিত করা সম্ভব হয়েছিল সেটি হলো হেক্সোকাইনেজ, ইউরিয়েজ, টায়ালিন না লাইসোজাইম? উত্তরটি হবে কিন্তু অপশান বি ইউরিয়েজ। সেটি মনে রাখবে 1926 খ্রিস্টাব্দে জেমস বি সামনার প্রথম এটিকে পৃথক করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। কোনো উৎসেচক অম্ল বা ক্ষারে সর্বাধিক ক্রিয়াশীল থাকে? প্রতিকূল পিএইচ, পিএইচ লেস দ্যান 10, পিএইচ গ্রেটার দ্যান 10 না অনুকূল পিএইচ? অনুকূল পিএইচ বলতে মনে রাখবে যে কোনো উৎসেচক নির্দিষ্ট পিএইচ মাত্রায় অর্থাৎ অম্ল বা ক্ষারের মাধ্যমে সর্বাধিক ক্রিয়াশীল, সেই পিএইচ মাত্রাকে কিন্তু বলা হয় সেই উৎসেচকের অনুকূল পিএইচ। আর মানবদেব বেশিরভাগ উৎসেচকের অনুকূল পিএইচ হচ্ছে 7। তাহলে এখানে হবে অপশান ডি অনুকূল পিএইচ। চলে এলাম 7 নম্বর প্রশ্ন, কোষে উপস্থিত এনজাইমের সংখ্যা নির্ধারিত হয় বংশগতভাবে, কোষের সংখ্যা দ্বারা, আর্দ্রতার দ্বারা, বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বারা? প্রত্যেকেই জানো যে এনজাইমের গঠন কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, জিন, তাই এটি বংশগতভাবে নির্ধারিত হয়। তাহলে উত্তর হবে অপশান এ বংশগতভাবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উৎসেচকের ধর্ম নয়? ভিভিআই প্রোটিনীয় গঠন, অনুঘটীয় বৈশিষ্ট্য, বিক্রিয়া সমন্বয় শক্তি হ্রাস, বিক্রিয়া বন্ধ করে? তাহলে এখানে প্রথম তিনটি অবশ্যই উৎসেচকের ধর্ম, প্রোটিনীয় গঠন,
অনুঘটীয় বৈশিষ্ট্য আছে, বিক্রিয়া সমন্বয় শক্তি হ্রাস, একমাত্র অপশন ডি বিক্রিয়া বন্ধ করে, এই উত্তরটি উৎসেচকের ধর্ম নয়। চলে যাব বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। টায়ালিন উৎসেচকের পিএইচ এর মান কত? 7.5 থেকে 8.5, 5 থেকে 7, 5.8 থেকে 6.8, না 6.5 থেকে 7.5? প্রত্যেকে জানো উত্তরটি হবে টায়ালিন উৎসেচকের পিএইচ মান অপশন ডি 6.5 থেকে 7.5। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। কোনো কোষে স্পেলিং মিস্টেক আছে, কয়কার তালব্যস্বয় একার হবে। কত সংখ্যক উৎসেচক থাকবে তা নির্ধারিত হয় তাপমাত্রা দ্বারা, পিএইচ দ্বারা, বংশগতি দ্বারা, না বিক্রিয়া দ্বারা? কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে দেখো এনজাইম হচ্ছে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এটি বংশগতিভাবে বা বংশগতভাবে নির্ধারিত হয় যে একটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে। তাহলে উত্তর হবে অপশান সি বংশগতি দ্বারা। চলে এলাম পরবর্তী প্রশ্ন, ভিভিআই। অধিকাংশ উৎসেচকের পরম তাপমাত্রা হলো 50 ডিগ্রি সি, 45 ডিগ্রি সি, 37 ডিগ্রি সি, 20 ডিগ্রি সি। বলে রাখি প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয়ভাবে কার্য সম্পাদন করতে পারে, আর ওই তাপমাত্রাকে ওই উৎসেচকের অনুকূল তাপমাত্রা বলা হয়। আর মানবদেহে উৎসেচকগুলি 37 ডিগ্রি সি থেকে 45 ডিগ্রি সি এতে সক্রিয় থাকে, আর বেশি বা উচ্চ তাপমাত্রায় প্রোটিনধর্মী উৎসেচক ভেঙে যায়। প্রত্যেকেই জানো উৎসেচক কিন্তু প্রোটিনধর্মী, বেশি তাপমাত্রা হলেই সেটি ভেঙে যায়। তাহলে উত্তর হবে 37 ডিগ্রি সি। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। রাসায়নিক শক্তি বিক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন উৎসেচকীয় শক্তি, বিক্রিয়া শক্তি, সক্রিয়করণ শক্তি, নিষ্ক্রিয়করণ শক্তি। প্রত্যেকেই পারবে, উত্তরটি হবে অপশান সি সক্রিয়করণ শক্তি। চলে এলাম পরবর্তী প্রশ্ন। উৎসেচক দ্বারা কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির পরিবর্তন ঘটে, যার ফলে বিক্রিয়া দ্রুত হয়। এটি শক্তির হ্রাস ঘটে, শক্তি বৃদ্ধি পায়, শক্তি অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন নয়। উত্তর হবে কিন্তু অপশান এ শক্তির হ্রাস ঘটে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন, ভিভিআই। 16 নম্বর প্রশ্ন। ফ্যাট বিশ্লেষণে সাহায্যকারী উৎসেচক হলো লাইপেজ, লাইগেজ, অ্যামাইলেজ, মল্টেজ। ভিভিআই প্রত্যেকেই জানো ফ্যাট বিশ্লেষণে সাহায্যকারী উৎসেচক হচ্ছে অপশান এ লাইপেজ। চলে এলাম একটি পরবর্তী প্রশ্ন, ভিভিআই গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্ন। কোন বিজ্ঞানী লক অ্যান্ড কি মতবাদ প্রবর্তন করেন? হ্যালডেন, কোশল্যান্ড, এমিল ফিশার, না ডারউইন? ভিভিআই বলে রাখি লক অ্যান্ড কি মানে হচ্ছে তালা চাবি মতবাদ। সেটি দেখো একটা নির্দিষ্ট তালা খোলার জন্য আমাদের কি প্রয়োজন? একটি নির্দিষ্ট চাবি। ওই নির্দিষ্ট চাবিটি কিন্তু ওই নির্দিষ্ট তালার উপরেই ক্রিয়া করে। তেমনি প্রতিটি উৎসেচক কিন্তু নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর ক্রিয়াশীল, আর এটি প্রথম মতবাদটা প্রকাশ করেছিলেন বিজ্ঞানী এমিল ফিশার 1899 খ্রিস্টাব্দে। ভিডিওটা যাতে দীর্ঘ না হয় তার জন্য দ্রুত বলার চেষ্টা করছি, ক্ষমাপ্রার্থী বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। উৎসেচকের ক্রিয়ার কোন মতবাদ অনুযায়ী বিক্রিয়া দ্বারা উৎসেচকের সক্রিয় স্থানে আকৃতি পরিবর্তিত হয়? উত্তর হবে অপশান এ প্ররোচিত ফিট মডেল। অপশান এ উত্তর হলো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, ভিভিআই। 19 নম্বর প্রশ্ন। যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশটি কী নামে পরিচিত? আগে জেনে নাও বন্ধুরা যুগ্ম উৎসেচক কাকে বলে। যে সকল উৎসেচক প্রোটিন অংশ এবং অপ্রোটিন অংশ সমন্বয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় যুগ্ম উৎসেচক বা হলো এনজাইম। প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম, আর অপ্রোটিন অংশকে বলা হয় কোফ্যাক্টর। আর এখানে কি জানতে চেয়েছে? প্রোটিন অংশটি, তাহলে অ্যাপো এনজাইম। যদি অপ্রোটিন অংশ জানতে হতো তাহলে হতো কোফ্যাক্টর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। ভিভিআই উৎসেচক নামকরণটি করেছিলেন বাকনার, উইলহেম কুম, লুই পাস্তুর, না জন নর্থ্রপ? উত্তরটি হবে কিন্তু অপশন বি উইলহেম কুম, যেটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন জীবদেহে উপস্থিত সমস্ত অনুঘটনধর্মী পদার্থের নাম এনজাইম। আর লুই পাস্তুর কিন্তু মনে রাখবে 1850 খ্রিস্টাব্দে শর্করা থেকে কীভাবে অ্যালকোহল রূপান্তরিত হয় সেটা কিন্তু লক্ষ্য করেছিলেন। আর জন নর্থপ কিন্তু মনে রাখবেন 1930 সালে কিন্তু পেপসিন, ট্রিপসিন, কেলাস কীভাবে সংগ্রহ করে তা প্রোটিন প্রকৃতি প্রমাণ দিয়েছিলেন। চলে যাবে এবার পরবর্তী প্রশ্ন। এলাম বন্ধুরা পরবর্তী বিষয়, আমরা 21 নম্বর প্রশ্নে ঢুকে গেলাম, শূন্যস্থান পূরণ। এই অংশটুকু তোমরা একটু স্ক্রিনটা বড় করে দেখে নিও। প্রথম শূন্যস্থান, পাইরুভেট কার্বক্সিলেজ হলো ড্যাশ উৎসেচক? উত্তর হবে অপশান সি লাইগেজ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। ক্ষুদ্রান্তে উপস্থিত দ্বিশর্করা বিশ্লিষ্টকারী উৎসেচকটি হলো সুক্রেজ। অপশান বি। পরবর্তী প্রশ্ন, লাইপেজ ক্রিয়া করে ড্যাশের ওপর? সেটা হচ্ছে চর্বির ওপর, অর্থাৎ মাখন হতে পারে, ঘি হতে পারে,
তাহলে চর্বি ফ্যাটে, তাহলে লাইপেজ মনে রাখবে কিসের ওপর ক্রিয়া করে? চর্বির ওপর। ভিভিআই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা 24 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলানো। ক স্তম্ভে দেওয়া আছে এনজাইমের পূর্বাবস্থা, বি এনজাইমের ক্রিয়া বিনষ্টকারী, অপশান সি এনজাইমের পরম তাপমাত্রা, এনজাইমের পরম পিএইচ। খ স্তম্ভে কী দেওয়া আছে? 7.0, 30 থেকে 35 ডিগ্রি সি, অ্যান্টি এনজাইম এবং প্রো এনজাইম। উত্তরটি হবে এ হবে তোমার প্রো এনজাইম, বি হবে 3 অ্যান্টি এনজাইম, সি হবে তোমাদের 30 থেকে 35 সি এবং ডি হবে 7.0। চলে এলাম 25 নম্বর প্রশ্ন, আবারও স্তম্ভ। কো এনজাইম এ থায়ামিন পাইরোফসফেট, এফএডি, এফএমএন এবং টেট্রাহাইড্রোফোলেট এনএডিপি। আর এখানে আছে রাইবোফ্লাভিন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি1, প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন বি3। উত্তরটি কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান। পরবর্তী প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো, 26 নম্বর প্রশ্ন, হলো এনজাইমের প্রোটিন অংশকে কী বলে? এই কিছুক্ষণ আগে করলাম, সেটা হচ্ছে অ্যাপো এনজাইম। হলো এনজাইম মানে হচ্ছে বাংলায় যেটাকে বলে যুগ্ম উৎসেচক, তাহলে অপশান সি। পরে প্রশ্ন, উৎসেচক যে নিষ্ক্রিয় পূর্বাবস্থা থেকে সৃষ্টি হয় তাকে কি বলা হয়? প্রো এনজাইম, অপশান বি। পরে প্রশ্ন, ট্রিপসিনের প্রো এনজাইমটি হলো কি? সেটা হচ্ছে ট্রিপসিনোজেন, অপশান সি। তাহলে আমরা 12 থেকে 13 মিনিটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপ সেট 1 মনে রাখবে। এটি প্রথম অধ্যায় থেকে আমরা প্রথম সেটের সাজেশান দিলাম। সেমিস্টার 3-র জন্য 28টি প্রশ্ন। প্রয়োজন বোধ করলে তোমরা খাতায় লিখে রাখতে পারো। প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। আরও কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম নিয়ে আসবো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।